হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব 2026 সালে মুক্তি পাওয়া সার্ভাইভাল, থ্রিলার আর অ্যাডভেঞ্চার ক্যাটাগরির সিনেমা অ্যাপেক্স। রিসেন্টলি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 6.1। তো গল্পের শুরুতেই আমরা সাশা আর এরিক নামের এই দুজন কাপলকে দেখতে পাই। এরা দুজনেই খুবই দক্ষ মাউন্টেন ক্লাইম্বার ছিল। যে কোনো উঁচু পাহাড়ে উঠতে বা অ্যাডভেঞ্চার রিলেটেড কাজ করতে এদের খুবই ভালো লাগতো। আর এখন এরা দুজন নরওয়েতে থাকা ট্রোল নামের খুবই বড় একটা পাহাড়ে ওঠার চেষ্টা করছিল। এই পাহাড়টা একদম দেয়ালের মতন সোজা ছিল, আর এখানে ওঠার রাস্তাটাও অনেক কঠিন ছিল। তবে বিগত বেশ কিছুদিন ধরে চেষ্টা করে এরা দুজন এই খাড়াই পাহাড়ের বেশ অনেকটা উপরে উঠে এসেছিল। সারাদিন পাহাড়ে চড়ার পর যখনই এরা দুর্বল হয়ে যেত, তখনই এরা দড়ির সাহায্যে নিজেদের একটা ঝুলন্ত ক্যাম্প তৈরি করে সেখানে বিশ্রাম নিত। আর এভাবেই ওরা দুজন এই পাহাড়ের বেশ অনেকটা উপরে চলে এসেছিল। আর একটুখানি চেষ্টা করলেই এরা দুজন ওই পাহাড়ের একদম শিখরে পৌঁছে যেতে পারবে। কিন্তু পাহাড়ের একদম উপরের এই জায়গাটা খুবই কঠিন ছিল। সাশা অনেকবার চেষ্টা করার পরেও কোনোভাবেই এটাকে পার করে ওপরে উঠতে পারছিল না। সারাদিন ধরে অনেকবার অনেক রকমভাবে চেষ্টা করার পরেও ও বারবার ওই জায়গা থেকে ফসকে পড়ে যাচ্ছিল। যেটা দেখে এরিক ওকে বলে, আমার মনে হয় তোমার এখন একটু বিশ্রাম নিয়ে কিছুক্ষণ পর আবার চেষ্টা করা উচিত। যেটা শুনে সাশা বলে, ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য টেন্টে গিয়ে বিশ্রাম নিতে রাজি আছি, তবে যেভাবেই হোক আজই আমি এই পাহাড়ের ওপরে উঠব। এই কথা বলেই ওরা দুজন নিজেদের ঝুলন্ত টেন্টের ভিতরে ঢুকে বিশ্রাম নিতে শুরু করে। টেন্টের ভিতরে আসার পর এরিক ওকে বলে, আজ তুমি একটু বেশি ঝুঁকি নিচ্ছ। তোমার এই ঝুঁকির জন্য কিন্তু খুবই বড় বিপদ হতে পারে। তাই আমার মনে হয় আজ আমাদের এখান থেকে ফিরে গিয়ে ভবিষ্যতে অন্য কোনো দিন এখানে ফিরে আসা উচিত। আর তাছাড়া আমার কাছে থাকা আমার লাকি কম্পাসটাও আজ ঠিকভাবে কাজ করছে না। আমার মনে হচ্ছে আজ আমাদের লাক বা আমাদের ভাগ্য আমাদের সাথে নেই। এই কথা শুনে সাশা একটু রেগে যায়। এখন ও এরিকের এই কথাগুলোয় কোনোভাবেই গুরুত্ব দিচ্ছিল না। এখন ওর মাথায় একটাই জেদ চেপে গেছিল, যেভাবেই হোক ওকে আজই এই পাহাড়ের ওপরে উঠতে হবে। ওরা দুজন যখন টেন্টের মধ্যে বিশ্রাম নিচ্ছিল, তখনই সেখানে প্রচণ্ড জোরে ঝড় এসে আশেপাশের পরিবেশটা খুবই বাজে আর ভয়ঙ্কর হয়ে গেছিল। যে কারণে এখন এরা দুজন বাধ্য হয়ে পাহাড়ের ওপর থেকে নিচে নামতে শুরু করে। তবে সাশা ঠিক করে নেয় কিছুক্ষণ পর ওয়েদার ঠিক হয়ে গেলে ও আবার ওপরে ওঠার চেষ্টা করবে। যেটা শুনে এরিকও ওর কথা রাজি হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে ওপর থেকে বেশ অনেকগুলো বড় বড় পাথরের টুকরো ধসে নিচে পড়তে শুরু করে, যার মধ্যে থেকে বেশ কিছুটা পাথর এরিকের গায়ে লেগে ও পুরোপুরি অজ্ঞান হয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। তবে এরিকের কোমরে বাঁধা হার্নেসের দড়িটা তখন সাশা ধরে রেখেছিল, যে কারণে এখন এরিক অজ্ঞান হওয়া অবস্থাতেই পাহাড়ের ওপরে ঝুলছিল। কিন্তু সমস্যা হলো সাশা এখন এই দড়িটাকে নিজের হাত দিয়ে ধরে রেখেছিল। এখন ও বহু কষ্ট করে ওই দড়িটাকে নিজের সেফটি হুকে ঝোলানোর চেষ্টা করছিল। কিন্তু যেহেতু এরিকের দেহের পুরো ওজনটাই ওই দড়ির উপরে ছিল, তাই সাশা বহু চেষ্টা করেও ওই দড়িটাকে আর সেফটি হুকে বাঁধাতে পারে না। যে কারণে এখন ও জোরে জোরে চিৎকার করে এরিককে ডাকাডাকি করছিল। কিন্তু এরিক তখন নিচের থেকে কোনো উত্তর দিচ্ছিল না। এরিক আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে সেই ব্যাপারে সাশা কিছুই জানতো না। এদিকে এতক্ষণে সাশার হাতের সমস্ত শক্তিও পুরোপুরি শেষ হয়ে গেছিল, যে কারণে একটা সময় ওর হাতের থেকে ওই দড়িটা ফসকে গিয়ে এরিক ওই উঁচু পাহাড় থেকে নিচে পড়ে মারা যায়। এই ঘটনায় সাশা মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। ওর মনে হচ্ছিল ও যদি এই দড়িটাকে না ছাড়তো তাহলে এরিক হয়তো এখনো বেঁচে থাকতো। এরপর দেখা যায় এই ঘটনার 5 মাস কেটে গেছে। সাশা এখন নরওয়ে থেকে অস্ট্রেলিয়ায় চলে এসেছে। এখন ও একা একাই পুরো অস্ট্রেলিয়াটা ঘুরে বেড়াচ্ছিল। ও প্রকৃতির মধ্যে বিভিন্ন ফাঁকা জায়গায় ঘুরে ঘুরে সেখানে নিজের ক্যাম্প লাগাতো, আর সেখানেই একা একা থাকতো। তবে এত মাস হয়ে যাওয়ার পরেও এখনো ওর প্রতিটা মুহূর্তেই এরিকের কথা মনে পড়তো। এরিকের বলা সমস্ত কথাগুলোকে যেন ও সবসময় শুনতে পেত। এভাবেই ঘোরাঘুরি করতে করতে একদিন ও ওয়ান্ডারা ন্যাশনাল পার্কে পৌঁছে যায়। এখানে বিশাল বড় জঙ্গল, পাহাড় আর নদী ছিল। আর লোকজন এখানে ক্যাম্পিং, ট্রেকিং, হাইকিং, হান্টিং আর বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করার জন্য আসতো। এখন সাশাও এই জঙ্গলটা ঘোরার জন্য এসেছিল। তবে ও যখন জঙ্গলে ঢোকার আগে রেজিস্ট্রেশন করছিল, তখন এই জঙ্গলের রেঞ্জার ওকে একা একা ভিতরে যেতে বারণ করে। ওই রেঞ্জার বলেন, এই জঙ্গলটা কিন্তু খুবই ভয়ঙ্কর। এর আগে এখানে বহু মানুষ নিখোঁজ হয়ে গেছে। তাই আমি বলবো তোমার একা একা এই জঙ্গলে না যাওয়াই ভালো। এখানে পাশেই একটা বোর্ডে আমরা এই জঙ্গলে নিখোঁজ হয়ে যাওয়া সমস্ত মানুষদের ছবি দেখতে পাই। কিন্তু এটা দেখার পরেও সাশা এই রেঞ্জারের কথায় খুব একটা গুরুত্ব দিচ্ছিল না। এখন এই জঙ্গলের ভিতরে ঢোকার আগে ও একটা গ্যাস স্টেশন বা পেট্রোল পাম্প থেকে নিজের গাড়িতে ফুল ট্যাঙ্কে ফিউয়েল ভরিয়ে নেয়। আর সেই একই সাথে ওই পাম্পে থাকা স্টোর থেকে ও নিজের জন্য বেশ কিছু খাবার দাবার আর দরকারি জিনিসপত্র কিনে নেয়। সাশা যখন ওখানে কেনাকাটা করছিল, তখনই ওই দোকানে 2-3 জন লোকের একটা দল আসে। এই লোকগুলো এই জঙ্গলে শিকার করার জন্য এসেছিল। এখন এদের মধ্যে থেকে একজন লোক সাশার সাথে জোর করে কথা বলে ওকে বিরক্ত করে ওর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছিল।
তবে সাশা খুব ভালোভাবেই ওই লোকগুলোকে ইগনোর করে দেয়। কিন্তু তারপরেও ওই লোকগুলো জোর করে সাশাকে বিরক্ত করে যাচ্ছিল। এসব কিছুর মধ্যেই ওই দোকানে বেন নামের এই ছেলেটা আসে। এখন ওই লোকগুলোকে সাশার সাথে অশুভদামি করতে দেখে বেন ওদেরকে ভদ্র হয়ে সাবধানে থাকতে বলে, যেটা শুনে অবশেষে ওই লোকগুলো চুপ করে যায়। এই ঘটনায় সাশা একটু খুশি হয়ে বেনকে ধন্যবাদ জানায়। বেন এই জঙ্গলের আশেপাশেই কোথাও থাকতো, আর ও মাঝে মাঝেই এই দোকানে নিজের তৈরি করা বেশ কিছু জার্কি বিক্রি করার জন্য আসতো। জার্কি হলো বেসিক্যালি শুকনো মাংস, যেটাকে বহুদিন ধরে রোদে শুকিয়ে তৈরি করা হয়। কিন্তু ওই দোকানদার বেনকে জানায় ওর তৈরি করা এই জার্কিগুলো নাকি খেতে এতটাই বাজে যে বিগত বহু মাস ধরে ও 1 প্যাকেট জার্কিও বিক্রি করতে পারেনি। এই কথা শুনে বেন একটু হতাশ হয়ে ওই দোকান থেকে চলে যায়। কিন্তু পাশের থেকে এই কথাগুলো শুনে সাশা এখন বেনের তৈরি করা 1 প্যাকেট জার্কি কিনে নেয়। এরপর সাশা নিজের গাড়িতে বসে এই জঙ্গলের ম্যাপ দেখছিল। ও এই জঙ্গলের মধ্যে গ্র্যান্ড আইল ন্যারোস নামের একটা বিশেষ জায়গায় যেতে চায়। কিন্তু সমস্যা হলো ও এই জায়গার ম্যাপটাকে ঠিকভাবে বুঝতে পারছিল না। তখনই ও নিজের গাড়ির পাশে আরও একবার বেনকে দেখতে পায়। এখন ও বেনকে নিজের ম্যাপ দেখিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে সেই জায়গায় যাওয়ার রাস্তা জানতে চায়। তখন বেন ওকে বলে, এই জায়গায় যাওয়ার তো অনেক রাস্তা রয়েছে, আমি তোমাকে কোন রাস্তাটা বলবো, সহজ নাকি কঠিন? যেটা শুনে সাশা বলে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই বলো। এখন বেন ওকে সেই জায়গায় পৌঁছানোর রাস্তাটা বলে দেয়। তবে যাওয়ার আগে বেন ওকে ব্ল্যাকস্টোন বে নামের একটা বিশেষ জায়গা দিয়ে ঘুরে যেতে বলে। বেন বলে ওই জায়গাটা নাকি খুবই সুন্দর, সেখানে বেশ ভালো ভালো ভিউ পয়েন্ট রয়েছে, আর ক্যাম্পিং করার জন্য নাকি খুব সুন্দর জায়গা রয়েছে, আর পাশেই পাহাড়ি নদীর পরিষ্কার জল রয়েছে। তবে সেই একই সাথে বেন বলে এই জঙ্গলটা কিন্তু খুবই ভয়ঙ্কর, এর আগে এখানে বহু মানুষ নিখোঁজ হয়ে গেছে। তবে তুমি চাইলে আমি গাইড হিসাবে তোমাকে ওই জায়গায় যাওয়ার জন্য সাহায্য করতে পারি। সাশা বলে, না না, সেটার কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। এই কথা বলেই সাশা নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এরপর সারাদিন ধরে জঙ্গলের মধ্যে গাড়ি চালানোর পর ও সন্ধেবেলায় বেনের বলা সেই জায়গায় পৌঁছে যায়। এখন ও ওই শান্ত পরিবেশের মধ্যেই নিজের ক্যাম্প সেট আপ করছিল। কিন্তু ঠিক তখনই সেখানে সেই লোকগুলো চলে আসে যারা আজ সকালে দোকানের মধ্যে সাশার সাথে অসভ্যতামি করে ওকে বিরক্ত করছিল। দেখা যায় ওই লোকগুলো বেশ কিছু পশুর শিকার করে এনে সেগুলোকে এখানে কাটাকাটি করছিল। এখন দূর থেকে সাশাকে দেখতে পেয়ে ওরা আবারও সাশাকে বিরক্ত করতে শুরু করে, যে কারণে সাশা গাড়ির বাইরে নিজের ক্যাম্প সেট আপ না করে গাড়ির ভিতরেই ঘুমিয়ে পড়ে। ওই লোকগুলো অনেকবার ডাকাডাকি করা সত্ত্বেও সাশা এখন ওদের কথার কোনো উত্তর না দিয়ে ওদেরকে চুপচাপ ইগনোর করছিল। কিন্তু এই জিনিসটা ওই লোকগুলোর একদমই পছন্দ হয় না। সেজন্য ওরা সাশার গাড়ির পাশে এসে ওর জানলায় নক করে ওকে ডাকাডাকি করতে শুরু করে। কিন্তু সাশা এখনও ওই লোকগুলোকে ইগনোর করে যায়, যে কারণে এখন ওই লোকগুলো সাশাকে বাদ দিয়ে আবার নিজেদের শিকার করা পশুর মাংস কাটতে ব্যস্ত হয়ে যায়। কিন্তু এখন এসব কিছুর পর সাশা খুবই ভয়ের মধ্যে ছিল। অতিরিক্ত চিন্তার কারণে সেই রাতে ও ঠিকভাবে ঘুমাতেই পারে না। তবে পরের দিন সকালে উঠেও দেখতে পায় ওই লোকগুলো নিজেদের কাজ মিটিয়ে অনেক আগেই ওখান থেকে চলে গেছে। এখন সাশা নিশ্চিন্ত মনে নিজের গাড়িটাকে লক করে একটা ছোট্ট ব্যাগের মধ্যে নিজের প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র নিয়ে কায়াকিং করার জন্য পাহাড়ি নদীতে বেরিয়ে পড়ে। এখানে এই ফাঁকা জঙ্গল আর নির্জন প্রকৃতির মধ্যে একা একা ঘুরতে আর অ্যাডভেঞ্চার করতে ওর খুবই ভালো লাগছিল। এই সমস্ত কাজ করে ও যেন নিজের মনটাকে অনেক শান্ত রাখতে পারছিল। এইভাবে সারাদিন ধরে কায়াকিং করার পর ও নদীর বেশ অনেকটা নিচে চলে আসে। এভাবেই একটা সময় নদী যখন একটু শান্ত হয়ে গেছিল, তখনই ও নদীর পাশে একটা ভাঙা কাঠের গুঁড়ির ওপরে বেশ কিছু ছেঁড়া কাপড় দেখতে পায়, যেখানে দড়ি দিয়ে বেশ কিছু মানুষের ছবি বেঁধে রাখা হয়েছিল। এই জায়গাটাকে দেখতে খুবই অদ্ভুত লাগলেও সাশা এই বিষয়ে খুব একটা গুরুত্ব দেয় না। এখন যেহেতু সূর্য ডুবে গিয়ে প্রায় অন্ধকার হয়ে আসার মতন হয়েছিল, তাই সাশা ঠিক করে নেয় আজ রাতে ও এখানেই নিজের ক্যাম্প সেট আপ করবে। এখন ও এরিকের সেই লাকি কম্পাসটা নিয়ে বেশ কিছুক্ষণ ধরে নদীর ধারে বসে এরিকের কথা মনে করছিল। দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল এরিকের জন্য ওর এখনো খুবই মন খারাপ করে, আর ও এরিকে এখনো খুবই মিস করে। বেশ কিছুক্ষণ ওইভাবে বসে থাকার পর রাতের বেলায় ও নদীর পাশেই নিজের ক্যাম্প সেট আপ করে। সেই রাতের ডিনারের জন্য ও বেনের তৈরি করা সেই জার্কিগুলোকে খায়, যেগুলোকে ও আজ সকালেই ওই দোকান থেকে কিনেছিল। এরপর রাতে ঘুমানোর আগে ও নিজের ব্যাগ আর ভিজে জামা কাপড়গুলোকে পাশে একটা গাছের ডালের ওপরে মেলে দেয়। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে সাশা দেখতে পায় আগের রাতে ওই গাছের ডালে মেলে রাখা ওর জামা কাপড়, ব্যাগ আর ওর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখন আর ওখানে নেই। যেটা দেখে তো সাশা খুবই অবাক হয়ে যায়, কারণ এই ফাঁকা জঙ্গলের মধ্যে তো জিনিসগুলো চুরি করার মতন কেউ নেই। কিন্তু এখন চারিদিকে অনেক খোঁজাখুঁজি করার পরেও ও নিজের জিনিসপত্রগুলোকে খুঁজে পায় না, যে কারণে ও বাধ্য হয়ে নিজের কায়াক নিয়ে আবার নদীপথের সামনে এগোতে শুরু করে। এইভাবে কিছুদূর যাওয়ার পরেই ও নদীর পাশে একটা নৌকা বাঁধা দেখতে পায়, যার মানে হলো এই জায়গায় সাশা ছাড়াও আরও অন্য কোনো মানুষ আছে। এখন ও নদী দিয়ে ওপরে উঠে আশেপাশে খোঁজাখুঁজি করতে করতে একটা ঝুপড়ি বাড়ি দেখতে পায়। এই বাড়িটাকে গাছের ডালপালা আর পাতা দিয়ে তৈরি করা হয়েছিল।
এখানে সাশা কোনো কিছু বুঝে ওঠার আগেই ওখানে বেন নামের সেই ছেলেটা চলে আসে, যার সাথে আগের দিন ওর স্টোরে পরিচয় হয়েছিল, আর যে ওকে ব্ল্যাকস্টোন বে নামের সেই জায়গায় যাওয়ার ঠিকানাটা বুঝিয়ে বলেছিল। আর বেনের কথা মতন সেই ব্ল্যাকস্টোন বেতে যাওয়ার পরেই সাশা এখন নদীপথে এই জায়গায় এসে উঠেছে। এখন বেনকে দেখতে পেয়ে সাশা একটু নিশ্চিন্ত হয়ে ওকে নিজের সমস্যার কথা জানায়, যে কিভাবে আগের রাতে ওর ব্যাগ, জামা কাপড়, খাবার দাবার আর সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে গেছে। সবকিছু শোনার পর বেন বলে, আসলে এই জঙ্গলে প্রচুর বাঁদর রয়েছে, তারাই হয়তো তোমার জিনিসগুলোকে চুরি করেছে। তবে তুমি চিন্তা করো না, আমার কাছে যে সমস্ত জিনিসপত্র আর খাবার দাবার আছে তার থেকে বেশ কিছুটা আমি তোমার সাথে শেয়ার করছি, যাতে এই জঙ্গলের মধ্যে আরও কিছুদিন ক্যাম্পিং করতে তোমার কোনো অসুবিধা না হয়। এখানে বেনের এই কথাগুলো শুনে সাশা বেশ অনেকটাই নিশ্চিন্ত হয়। এরপর বেন ওকে নিজে রান্না করা খাবারের থেকে বেশ কিছুটা মাছ খেতে দেয়। এখানে খাওয়া দাওয়া করতে করতে সাশা বলে, আগের রাতে ও বেনের তৈরি করা সেই জার্কিটা খেয়েছিল, আর সেটা নাকি ওর খুবই ভালো লেগেছিল। এখানে নিজের খাবারের প্রশংসা শুনে বেন তো বেশ ভালোই খুশি হয়। এখন সাশা লক্ষ্য করে বেনের এই খাবারগুলোর নাম ছিল জেনোস, যেটা দেখে সাশা প্রশ্ন করে, তুমি তোমার খাবারের এই রকম নাম রেখেছো কেন? বেন বলে, জেনোস আমার মায়ের নাম ছিল, আর আমি আমার মায়ের নামেই এই খাবারের নামটা রেখেছি। যেটা শুনে সাশা একটু অবাক হয়ে গিয়ে বলে, তুমি নিজের মায়ের নামে মাংস বিক্রি করছো? তোমার মা নিশ্চয়ই তোমার এই কাজের জন্য খুবই খুশি হয়েছে। এখানে বেন ওর এই কথাটা শোনার পরেও এর কোনো উত্তর দেয় না। এবার সাশা প্রশ্ন করে, তুমি কি এই জঙ্গলে মাঝে মাঝেই আসো? বেন বলে, হ্যাঁ, প্রতি সপ্তাহে 2-4 দিন তো আমি এখানেই থাকি। বলতে পারো এটাই আমার দ্বিতীয় বাড়ি। এখানে এসে প্রকৃতির মধ্যে না থাকলে, নদীতে স্নান না করলে আমি যেন শান্তি পাই না। সাশা প্রশ্ন করে, তাহলে অস্ট্রেলিয়ায় তোমার আসল বাড়ি কোথায়? বেন বলে, আমার জন্ম ব্রিটেনে হয়েছিল, কিন্তু ছোটবেলায় আমার মা আমাকে ব্রিটেন থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে এসেছিল, আর তারপর থেকেই আমি এই জায়গার প্রকৃতির প্রেমে পড়ে গেছি। এখন আমি এই জঙ্গলটাকে খুবই সম্মান করি, খুবই শ্রদ্ধা করি। আমার মনে হয় এই জঙ্গলের মধ্যেই যেন আমার আত্মা লুকিয়ে আছে। এখন সাশা বলে, আগের দিন স্টোরের মধ্যে যে লোকগুলো আমাকে ডিস্টার্ব করছিল, পরশুদিন রাতে সেই লোকগুলোই আমার ক্যাম্পের ধারে এসেছিল, আর আমার মনে হচ্ছে সেই লোকগুলোই কাল রাতে আমার ক্যাম্প থেকে জিনিসপত্রগুলো চুরি করে নিয়েছে। তখন বেন বলে, আমি দেখলাম আগের রাতে ওই লোকগুলো তোমাকে ডিস্টার্ব করছিল, তবে তুমি খুব ভালোভাবেই সিচুয়েশনটাকে সামলে নিয়েছো। তুমি গাড়ির মধ্যে ঢুকে ওদেরকে ইগনোর করে চুপচাপ থেকে খুবই ভালো কাজ করেছিলে। যেটা শুনে সাশা একটু অবাক হয়ে গিয়ে বলে, কিন্তু তুমি এসব কিছু জানলে কিভাবে? বেন বলে, আসলে আগের রাতে আমি তোমার ক্যাম্পের ধারে লুকিয়ে লুকিয়ে তোমার উপরে নজর রাখছিলাম। আমার মনে হয়েছিল যেহেতু তুমি একা একা এই জঙ্গলে এসেছো, তাই তোমার হয়তো আমার সাহায্যের প্রয়োজন হবে, কিন্তু তুমি তো খুব ভালোভাবেই ওই লোকগুলোকে সামলে নিয়েছিলে। তুমি বাকি সমস্ত মেয়েদের থেকে একদমই আলাদা। তুমি রক ক্লাইম্বিং করো, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করো, ঝুঁকি নিতে পছন্দ করো। তুমি একদমই আমার মায়ের মতন। তোমাকে আমার খুবই ভালো লেগেছে। এখন এই কথাগুলো শুনে সাশা খুবই ভয় পেয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ও লক্ষ্য করে বেনের হাতে সাশারই একটা রিস্ট ব্যান্ড রয়েছে। এখন বেন বলে, আসলে কাল রাতে তোমার ব্যাগ আর সমস্ত জিনিসপত্রগুলো আমি চুরি করেছিলাম। এই কথা শুনে সাশা তো প্রচণ্ড অবাক হয়ে যায়। বেন যে কেন ও জিনিসগুলো চুরি করেছিল এখন ও কিছুই বুঝতে পারছিল না। এসব কিছুর মধ্যেই বেন ওর ঘরের মধ্যে থেকে সাশার ওই ব্যাগটাকে বাইরে ছুঁড়ে ফেলে। এরপর ও হাতে একটা ক্রসবো আর লাউডস্পিকার নিয়ে গান বাজাতে বাজাতে বাইরে বেরিয়ে আসে। বেন বলে, আমি তোমার ব্যাগের মধ্যে বেশ কিছু প্রয়োজনীয় আর দরকারি জিনিস ভরে দিয়েছি, আর তোমার ফোনটাকে আমি বের করে নিজের কাছে রেখে দিয়েছি। এখন আমি তোমার স্বীকার করব, আমার লাউডস্পিকারের এই গানটা শেষ হওয়ার আগেই তুমি এখান থেকে যত দূরে খুশি পালিয়ে যাও। একবার এই গানটা শেষ হয়ে গেলেই আমি তোমাকে খুঁজে বের করে তোমার স্বীকার করে তোমাকে মারার চেষ্টা করব। এই কথা শুনে সাশা তো প্রচণ্ড অবাক হয়ে যায়। এখন বেন যে হঠাৎ করে ওর সাথে এমনটা কেন করছিল ও কিছুই বুঝতে পারছিল না। ওকে এই অবস্থায় দেখে বেন বলে, কি হলো, তুমি এত ভয় পেয়ে গেলে কেন? তুমি তো নিজের জীবনে ঝুঁকি নিয়ে অ্যাডভেঞ্চার করতে খুবই পছন্দ করো, তাই না? এই কথা বলেই ও খুবই জোরে চিৎকার করে ওঠে, যেটা শুনে এখন সাশা তাড়াতাড়ি করে নিজের ব্যাগ নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ও নিজের কায়াকে উঠে নদী পথে যত দূরে সম্ভব পালানোর চেষ্টা করে, কিন্তু এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর অতিরিক্ত টেনশন আর ভয়ের কারণে ওই পাহাড়ি নদীতে সাশার ওই কায়াকটা পুরোপুরি উল্টে যায়, আর সেটার প্যাডেলটাও ওর হাত ফসকে ভেসে অনেক দূরে চলে যায়। এই অবস্থায় ওই কায়াকটাকে আর কোনোভাবেই চালানো সম্ভব না, তাই এখন সাশা বাধ্য হয়ে নদী থেকে উপরে উঠে এসে জঙ্গল দিয়েই ছুটে পালাতে শুরু করে। এদিকে দেখা যায় বেন এখন সাশাকে মেরে ও শিকার করার জন্য খুবই এক্সাইটেড হয়েছিল। সেই গানটা শেষ হওয়ার সাথে সাথেই ও জঙ্গলের মধ্যে ছুটে সাশাকে খুঁজতে শুরু করে। এদিকে ওই জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছু দূর যাওয়ার পরেই সাশা দূর থেকে বেশ কিছু লোকের কথা বলার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে ও মনে মনে অনেকটা নিশ্চিন্ত হয়। ও মনে করেছিল এই জঙ্গলের মধ্যে আরও বেশ কিছু লোক খুঁজে পেলে ও হয়তো এখন প্রাণে বেঁচে যাবে, কিন্তু সেই আওয়াজ শুনে কিছু দূর এগোনোর পরেই ও দেখতে পায় একটা পাথরের ওপরে একটা মোবাইল ফোন রেখে সেটায় বেশ কিছু লোকের একটা ভিডিও প্লে করা হয়েছিল, আর সেই ভিডিও থেকেই ওই লোকজনগুলোর কথা বলার আওয়াজ শোনা যাচ্ছিল।
সাশা ওই ফোনের কাছে আসার সাথে সাথেই বেন দূর থেকে ওর দিকে একটা তীর ছুঁড়ে মারে, যদিও সেই তীরটা এখন কোনোভাবেই সাশার গায়ে লাগে না। আসলে বেন এখন চাইলে খুব সহজেই সাশাকে মেরে ফেলতে পারত, কিন্তু এখন যেন ও সাশাকে মারার আগে ওকে ভয় দেখিয়ে ওর সাথে একটু খেলা করছিল। এখানে বেনকে দেখে সাশা আবারও খুবই ভয় পেয়ে গিয়ে ওখান থেকে পালাতে শুরু করে, কিন্তু এই পুরো জঙ্গলটাই বেনের খুবই ভালোভাবে চেনা ছিল, তাই সাশা যতই পালাক না কেন বেন খুবই সহজেই ওকে খুঁজে বের করে ওর দিকে একটা করে তীর ছুঁড়ে মারছিল। আর শুধু এটুকুই না, সাশার এই ভয় পেয়ে পালানোর ব্যাপারটাকেও বেন খুবই এনজয় করছিল। একটা সময় পালাতে পালাতে সাশা পাহাড়ের ওপর থেকে পা পিছলে নিচে নদীতে পড়ে যায়, আর এভাবেই নদীর জলে ভাসতে ভাসতে ও বেশ আরও অনেকটা দূরে চলে আসে। এখন ও আবারও নদী থেকে বাইরে বেরিয়ে পাশের একটা পাহাড় ক্লাইম্ব করে সেটার ওপরে উঠে যায়। এখন এই উঁচু পাহাড়ের ওপর থেকেই ও চারিদিকে তাকিয়ে এখান থেকে পালানোর রাস্তা খুঁজছিল, কিন্তু দেখা যায় এই পুরো জায়গাটাই চারিদিক দিয়ে গভীর জঙ্গলে ঘেরা ছিল। এখন সাশা ওর কাছে থাকা একটা দূরবীনের সাহায্যে আশেপাশের পুরো জায়গাটা ভালো করে দেখতে শুরু করে, আর সেখান থেকেই ও দূরের নদীতে একটা ছোট নৌকা বাঁধা দেখতে পায়। আসলে এই ছোট নৌকাটা বেনের ছিল, যেটাকে ও নদীর ধারে থাকা নিজের সেই বাড়ির সামনে বেঁধে রেখেছিল। এখন সাশা ঠিক করে নেয় ওই নৌকাটা চুরি করেই ও নদীপথে এখান থেকে পালিয়ে যাবে। এরপর ও দূরবীনের সাহায্যে আশেপাশে কোন জায়গায় বেন লুকিয়ে আছে সেটা দেখার চেষ্টা করছিল, কিন্তু তখনই ও লক্ষ্য করে জঙ্গলের মধ্যে একটা জায়গায় বেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে হাসছে। মানে বেন আগে থেকেই জানতো সাশা এখন কোথায় রয়েছে। এখন সাশা লক্ষ্য করে বেন হাসতে হাসতে ওর দিকে ছুটে এগিয়ে আসছে, যেটা দেখে সাশা তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে পাশে থাকা একটা পাহাড়ের খাদের মধ্যে নেমে সেখানে একটা গর্তের ভিতরে লুকিয়ে থাকে। যেহেতু সাশা খুবই ভালো একজন মাউন্টেন ক্লাইম্বার ছিল, তাই ও খুব সহজেই পাথরের নিচে এই গর্তের মধ্যে লুকিয়ে থাকতে পেরেছিল, যার ফলে বেন এখন এই খাদের ওপরে এসে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করেও সাশাকে আর কোথাও খুঁজে পায় না। এরপর বেন ওখান থেকে চলে গেলে তার বেশ অনেকক্ষণ পর সাশা ওই খাদের নিচে থাকা গর্তের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। এখন ও লুকিয়ে লুকিয়ে বেনের সেই ছোট নৌকাটা চুরি করার জন্য চলে যায়। নদীর ধারে যাওয়ার পর ও দেখতে পায় বেন এখন জোরে গান বাজিয়ে নদীতে লাফ মেরে মেরে স্নান করছিল, আর এই সুযোগেই সাশা নদীর মধ্যে দিয়ে লুকিয়ে সাঁতার কাটতে কাটতে সেই নৌকার একদম কাছে চলে আসে। এখন ও পাড়ে বেঁধে রাখা ওই নৌকার দড়িটা খোলার চেষ্টা করছিল, কিন্তু তখনই হঠাৎ করে ওর পা নদীর মধ্যে লুকিয়ে রাখা একটা এনিম্যাল ট্র্যাপের মধ্যে আটকে যায়, যে কারণে এখন ও জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয়। আসলে সাশাকে ধরার জন্য বেন আগে থেকেই এই নৌকার ধারে নদীর মধ্যে বেশ কিছু এনিম্যাল ট্র্যাপ লুকিয়ে রেখেছিল। এখন সাশার এই চিৎকার শুনে বেন পাশের থেকে তাড়াতাড়ি করে ওকে ধরার জন্য চলে আসে। এখন ও জঙ্গলির মতন সাশার পায়ে বাঁধা সেই শিকলটা ধরে ওকে টানতে শুরু করে, কিন্তু তখনই সাশা সুযোগ বুঝে নিজের ব্যাগের থেকে একটা বেয়ার স্প্রে বের করে সেটাকে বেনের চোখে মুখে স্প্রে করে দেয়, যার ফলে সাথে সাথেই বেনের পুরো চোখ মুখ জ্বলতে শুরু করে দেয়। কিন্তু এতেও বিশেষ কোনো লাভ হয় না। বেন তাড়াতাড়ি করে নদীর জলে নিজের চোখ মুখ ধুয়ে নিজেকে সুস্থ করে তোলে। এরপর বেন সাশাকে ওই এনিমেল ট্র্যাপ থেকে বের করে ওর হাত আর পা একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে রেখে দেয়, যেটা দেখে সাশা খুবই অবাক হয়ে গিয়ে বলে, তুমি তো চাইলেই এখন আমাকে মেরে ফেলতে পারো, তুমি কি আমার সাথে কোনো খেলা করছো? তখন বেন বলে, না, এটা কোনো খেলা না, এটা হলো এই জঙ্গলের একটা রিচুয়াল, একটা পুরানো নিয়ম, আর আমাদেরকে এই জঙ্গলের সমস্ত নিয়ম মেনে চলতে হবে। একটা সময় এই জঙ্গলে এমন বেশ কিছু আদিবাসী ছিল যারা নিজেদের দাঁতগুলোকে ঘষে ঘষে সেগুলোকে অনেক ধারালো করে রাখত, যাতে ওদের শিকার করতে বা লড়াই করতে অনেক সুবিধা হয়। যদিও এই কাজটা করার জন্য ওদের অনেক কষ্ট হতো, কিন্তু তারপরে ওরা সবাই এই কাজটা করত। আর জীবনে বেঁচে থাকতে গেলে আমাদের প্রত্যেককেই কষ্ট সহ্য করতে হয়, এটাই হলো আমাদের আসল পরীক্ষা। এই কথা বলেই ও সারা রাত ধরে বৃষ্টির মধ্যে একটা গাছের সাথে সাশার হাত পা বেঁধে ওকে বন্দি বানিয়ে রাখে। এর পরের দিন সকালে বেন সাশাকে নিজের নৌকায় করে কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছিল, তবে এখন সাশার দুটো হাতই একটা লোহার হ্যান্ডকাপ দিয়ে লক করা ছিল, আর সেই হ্যান্ডকাপটাকে একটা দড়ি দিয়ে এই নৌকার সাথে বাঁধা ছিল। এখন রাস্তায় যেতে যেতে বেন বলে, আগের দিন ওই অফিসে রেজিস্ট্রেশন করার সময় আমি তোমার নামটা জানতে পেরেছিলাম, আর তারপরেই আমি তোমার সম্পর্কে খোঁজ খবর করে তোমার সমস্ত ডিটেল ইনফরমেশন বের করে নিই, আর সেখান থেকেই আমি জানতে পেরেছি কিভাবে তোমার চোখের সামনেই তোমার বয়ফ্রেন্ড পাহাড় থেকে পড়ে মারা গেছিল। আর আমি এটাও জানতে পেরেছি তোমার বয়ফ্রেন্ডের বাড়ি অস্ট্রেলিয়াতেই ছিল, আর সেজন্যই এখন তুমি অস্ট্রেলিয়ায় এই পাহাড়ি নদীতে তোমার বয়ফ্রেন্ডের অস্থি বিসর্জন করার জন্য এসেছো। আমি তোমার সম্পর্কে মোটামুটি সব কিছুই জানতে পেরেছি। এখানে বেন যখন ওর সাথে কথা বলছিল সেই সুযোগে সাশা নিজের হ্যান্ডকাপে বাঁধা দড়িটা খুলে ওখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বেন আগে থেকে সেই ব্যাপারটা বুঝতে পেরে সাশাকে ধাক্কা দিয়ে নদীর জলে ফেলে দেয়। আর তারপর সাশার হাতে বাঁধা সেই দড়িটা নিজের নৌকার পিছনে বেঁধে নিয়ে সাশাকে নদীর জলের মধ্যে দিয়ে টানতে টানতে সামনে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর এগোনোর পরেই সেই পাহাড়ি নদীটা আবারও একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এখন চারিদিকে থাকা এই সমস্ত বড় বড় পাথরের মাঝখান দিয়েই বেন সাশাকে টানতে টানতে সামনে এগিয়ে যাচ্ছিল। এইভাবে বেশ অনেকটা পথ যাওয়ার পর বেন ওকে নিয়ে একটা গুহার সামনে চলে আসে,
আর তারপর সেই গুহার মধ্যে থাকা খাদের নিচে নেমে ওরা একটা গোপন পথ দিয়ে বিশেষ একটা জায়গায় পৌঁছে যায়। দেখা যায় এই জায়গায় অনেক মানুষের মৃতদেহ দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল, যে কারণে এখানে প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছিল। এসব কিছু দেখে সাশা তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও কাঁদতে কাঁদতে বেনকে বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। বেন বলে, আমি তোমাকে ছাড়বো কেন, আমি তো তোমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছি। এই জঙ্গলের আদিবাসীরা মনে করত তুমি যে প্রাণীটাকে শিকার করবে তোমাকে সেই প্রাণীর লিভারটাকে কাঁচা খেয়ে নিতে হবে। এমনটা করতে পারলেই নাকি সেই শিকারের আত্মাটাকে নিজের শরীরের মধ্যে বন্দি বানিয়ে রাখা যায়। আর সেই কারণেই আমি এতদিন ধরে যাদেরকে শিকার করেছি তাদের প্রত্যেকের লিভারগুলোকে খেয়ে নিয়েছি। তবে আমি এতদিন অবধি যে মানুষগুলো শিকার করেছি তারা প্রত্যেকেই খুবই সহজে হার মেনে নিয়েছিল। কিন্তু তুমি সবার থেকে একদমই আলাদা। তুমি আমাকে অনেক টাফ ফাইট দিয়েছো। তোমাকে শিকার করা মোটেও সহজ ছিল না। তবে আমি আমার শিকারের কোনো কিছুই নষ্ট করি না। এতদিন অবধি আমি যে মানুষগুলোকে শিকার করেছি আমি তাদের প্রত্যেকেরই মাংস খেয়েছি। আর তাদের শরীরের মাংস দিয়েই আমি ওই জার্কিগুলো বানিয়ে সেগুলোকে ওই দোকানে বিক্রি করি, যার মধ্যে থেকে 1 প্যাকেট জার্কি তুমিও খেয়েছো। এখানে এই কথাগুলো শোনার পর সাশার পায়ের তলা থেকে পুরোপুরি মাটি সরে গেছিল। এখন ও বুঝতে পারে এতদিন ধরে এই জঙ্গলে ঘুরতে এসে যে মানুষগুলো নিখোঁজ হয়ে গেছিল তাদের প্রত্যেকেই আসলে বেন মেরে ফেলেছিল। আর এখন তাদের মধ্যে থেকে অনেক মানুষের মৃতদেহতে লবণ লাগিয়ে বেন সেগুলোকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রেখেছিল। এখন বেন ওকে প্রশ্ন করে, আচ্ছা তোমার কি মনে হয় আমার মধ্যে কোনো সমস্যা আছে? সাশা বলে, আমার মনে হয় তুমি ছোটবেলায় অনেক কষ্ট পেয়েছো, তোমার সাথে অনেক বাজে ঘটনা ঘটেছে, আর তোমার ছোটবেলার সেই কথাগুলো ভেবে তোমার জন্য আমার খুবই খারাপ লাগছে। এখানে সাশার এই কথাগুলো শুনে বেন নিজের নকল দাঁতগুলো খুলে ফেলে। আসলে এতক্ষণ ধরে বেন সমস্ত নকল দাঁত পড়েছিল। ওর আসল দাঁতগুলো জঙ্গলি পশুর মতন খুবই ধারালো আর ভয়ঙ্কর দেখতে ছিল। আসলে বেন যেমনটা বলেছিল, এই জঙ্গলের আদিবাসীরা যেভাবে নিজেদের দাঁতগুলোকে ঘষে ঘষে সেগুলোকে ধারালো করে রাখত, এখন বেনের দাঁতগুলো সেই একই রকমভাবে ধারালো করা ছিল। যদিও বেন এমনটা নিজে থেকেই করেছিল নাকি ওর মা জোর করে ওর সাথে এমনটা করেছিল সেই ব্যাপারে ও সাশাকে কিছুই জানায় না। এমনকি ও যে এই আদিবাসীদের সম্পর্কে এত কিছু জানলো কিভাবে, আর ও এই জঙ্গলের মধ্যে সেই সমস্ত আদিবাসীদের মতন একা একা কেন থাকে সেই ব্যাপারেও ও সাশাকে কিছুই জানায় না। এখন বেন সাশার হাত একটা উঁচু পাথরের সাথে দড়ি দিয়ে বেঁধে ওকে ঝুলিয়ে দেয়। তখনই সাশা ওই গুহার মধ্যে বেনের মা আর ওর ছোটবেলার একটা ছবি দেখতে পায়, যেটা থেকে সাশা বলে, ছবিতে উনি কি তোমার মা? ওনাকে একদম তোমার মতন দেখতে। তখন বেন বলে, হ্যাঁ উনিই হলেন আমার মা, আর উনি আমার কাছে খুবই স্পেশাল ছিলেন। সেজন্য আমি সবার প্রথমে আমার মাকেই এখানে এনে মেরে ফেলে তার লিভারটা খেয়ে নেই, যে কারণে তারপর থেকে আমার মায়ের আত্মা সবসময়ের জন্য আমার কাছেই রয়েছে। আসলে বেন মনে করত নিয়ম মেনে যে কোনো মানুষের শিকার করে তার লিভারটা খেয়ে ফেলতে পারলেই সেই মৃত মানুষের আত্মাটা সারা জীবনের জন্য বেনের শরীরের মধ্যেই বন্দী হয়ে যাবে। সেজন্যই ও নিজের মা আর তারপর আরও অনেক মানুষকে শিকার করে তাদের লিভারগুলো খেয়ে নেয়, যার ফলে এখন বেন মনে করে এই জঙ্গলে ও একা নেই, ওর সাথে ওর মা আর ওর শিকার করা বাকি লোকগুলোর আত্মাও রয়েছে। এখন ও সাশাকে জড়িয়ে ধরে বলে, তুমি চিন্তা করো না, আমার মায়ের মতন আমি তোমাকেও কোথাও যেতে দেব না। আর এই সুযোগেই সাশা পা দিয়ে বেনকে জোরে চেপে ধরে ওর একটা কান দাঁত দিয়ে কামড়ে টেনে ছিঁড়ে ফেলে, যে কারণে বেন প্রচণ্ড যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করে ছটফট করতে শুরু করে। আর এই টানা হ্যাচড়ার মধ্যেই ওপরের পাথর থেকে সাশার দড়িটা খুলে ওর নিচে পড়ে যায়। এখন সাশা তাড়াতাড়ি করে ওই গুহার মধ্যে দিয়ে বয়ে যাওয়া একটা নদীতে ঝাঁপ মেরে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বেন এখন কোনোভাবেই হার মানতে চাইছিল না। ও সাশার হাতে বাঁধা সেই দড়ির অন্য একটা মাথা নিজের কোমরের সাথে বেঁধে নিয়ে সাশার সাথে সাথেই ওই নদীর জলে ঝাঁপ দেয়। এখন ওই দড়ির একটা দিক সাশার হাতে বাঁধা ছিল আর অন্য দিকটা বাঁধা ছিল বেনের কোমরে, যে কারণে এখন সাশা অনেক চেষ্টা করেও বেনের থেকে কোনোভাবেই পালাতে পারছিল না। এইভাবে বেশ কিছুদূর যাওয়ার পরেই ওরা সেই পাহাড়ি গুহার থেকে নিচে একটা বড় নদীর মধ্যে এসে পড়ে, আর এভাবেই ওরা দুজন বেশ বড় একটা ঝর্ণা থেকে নিচে পড়ে যায়। এত ওপর থেকে পড়ার ফলে বেনের মাথায় আঘাত লেগে ও কিছুক্ষণের জন্য জলে তলিয়ে গেছিল, আর বেনের কোমরে বাঁধা সেই দড়ির কারণে এখন সাশাও জলের মধ্যে ডুবে যাচ্ছিল, যে কারণে এখন ও বাধ্য হয়ে বেনকে জলের গভীর থেকে ওপরে তুলে আনে। এখন যেহেতু বেন অজ্ঞান হয়েছিল তাই সেই সুযোগে সাশা জলের ওপরে উঠে এসে নিজের হাতে বাঁধা সেই লোহার দড়িটাকে পাথর দিয়ে মেরে মেরে ভাঙার চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা করার পরেও ও কোনোভাবেই ওই দড়িটাকে ভাঙতে বা কাটতে পারছিল না। এদিকে বেশ কিছুক্ষণ পর আস্তে আস্তে বেনেরও জ্ঞান ফিরে আসে, যেটা দেখে এখন সাশা তাড়াতাড়ি করে এসে বেনের গলা টিপে ওকে জলের মধ্যে ডুবিয়েই ওকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু বেন খুব সহজেই সাশাকে ওভার পাওয়ার করে দিয়ে ওরই গলা চেপে ওকে মেরে ফেলতে যাচ্ছিল। আর এখন বেন চাইলে আবারও খুব সহজেই সাশাকে মেরে ফেলতে পারত, কিন্তু এবারও ও সাশাকে না মেরে ওকে ছেড়ে দেয়। আর সেই সুযোগেই সাশা বেনের মুখে একটা ঘুষি মেরে ওকে ফেলে দিয়ে
পাশের থেকে একটা বড় পাথর তুলে ওর পায়ে জোরে জোরে মেরে ওর একটা পায়ের হাড় পুরোপুরি ভেঙে দেয়। এখন বেনও সাশার মুখে একটা ঘুষি মেরে ওর নাক ভেঙে দিয়েছিল, যে কারণে সাশা আবারও খুবই দুর্বল হয়ে মাটিতে পড়েছিল। এদিকে বেনের পায়ের হাড় ভেঙে যাওয়ার কারণে এখন ও প্রচণ্ড যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করছিল। এখন ও কোনো রকমে মাটিতে ঘষতে ঘষতে সামনে এগোচ্ছিল, কারণ এখন ওর আর কোনোভাবেই উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। এখন বেন লক্ষ্য করে ওর পায়ের হাড় ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে সেটা পুরোপুরি চামড়া থেকে বাইরে বেরিয়ে এসেছে। এখন সাশা আর বেন দুজনেই প্রচণ্ড দুর্বল হয়ে একে অপরের থেকে বেশ কিছুটা দূরে মাটির ওপরেই পড়ে থাকে। এইভাবে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ পর রাত হয়ে যায়। তখন একটা সময় সাশা বলে, আগের দিন তুমি আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্কে অনেক কিছু রিসার্চ করে জেনেছিলে, তবে তুমি হয়তো এটা জানো না আমার বয়ফ্রেন্ড আমার কারণেই মারা গেছিল। আমি যদি সেদিন অতবার ধরে পাহাড়ে ওঠার জেদ না করতাম তাহলে হয়তো আজ আমার বয়ফ্রেন্ড বেঁচে থাকতো। আর তাছাড়া সেদিন যখন আমি এরিককে পাহাড়ের ওপর থেকে নিচে ছেড়ে দেই তখন অবধি সে বেঁচে ছিল নাকি মারা গেছিল সে ব্যাপারে আমি কিছুই জানি না। আর সেই কথাটা ভেবেই আমার সবচেয়ে বেশি কষ্ট হয় আর নিজের ওপরে প্রচণ্ড রাগ হয়। এইভাবে গল্প করতে করতেই পরের দিন সকাল হয়ে যায়। দেখা যায় বেনের ভাঙা পায়ের সেই ক্ষত জায়গাটা এখন পচে গিয়ে সেখানে মাছি আর পোকা বসতে শুরু করেছিল। এখন সাশা ওকে প্রশ্ন করে, এই জায়গা থেকে বাইরে বেরোনোর রাস্তা কোন দিকে? বেন বলে, তুমি যদি নদী পথের সামনের দিকে হেঁটে যাও তাহলে তুমি এখান থেকে বাইরে বেরোতে পারবে, তবে এই পথ যেতে তোমার 12 দিনেরও বেশি সময় লেগে যাবে। সবচেয়ে অল্প সময় এখান থেকে বাইরে বেরোতে গেলে আমাদেরকে সামনে থাকা পাহাড়ের ওপরে উঠতে হবে, কিন্তু তোমার পক্ষে তো একা একা এই পাহাড়ে ওঠা কোনোভাবেই সম্ভব না, কারণ তোমার হাত এখন যে শিকল আর তালা দিয়ে বাঁধা আছে সেটা চাবি আমার কাছে আছে। আর তাছাড়া পাহাড়ে ওঠার জন্য প্রয়োজনীয় দড়ি আর জিনিসপত্র আমার কাছে রয়েছে। তাই তুমি যদি নিজের সাথে করে আমাকে এখান থেকে না নিয়ে যাও তাহলে আমিও তোমার হাতের শিকল খুলে তোমাকে এখান থেকে যেতে দেবো না। এখন ওদের দুজনের মধ্যে একটা চুক্তি হয়। ওরা ঠিক করে সাশা এখন বেনকে নিয়ে এই পাহাড়ের ওপরে উঠবে, আর একবার এই পাহাড়ের ওপরে উঠতে পারলেই বেন সাশাকে পুরোপুরিভাবে ছেড়ে দেবে। কিন্তু যেহেতু এখন বেনের পা ভেঙে গেছিল তাই ওর পক্ষে তো পাহাড়ের ওপরে ওঠা কোনোভাবেই সম্ভব না। তাই ঠিক করা হয় সাশা পাহাড়ের একটু ওপরে উঠে সেখানে কোনো একটা জায়গায় পাথরের ফাঁকে শক্ত করে একটা দড়ি বেঁধে দেবে, আর তারপর এক পা আর দুটো হাতের সাহায্যে বেন সেই দড়ি বেয়ে বেয়ে একটু একটু করে ওপরে উঠে আসবে। এইভাবে একটু একটু করে সাশা যত পাহাড়ের ওপরে উঠবে ওর বাঁধা সেই দড়ির সাহায্যে বেনও ওর পিছন পিছন আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠে আসবে। তবে এই কাজটা করতে গিয়ে সাশা যাতে কোনোভাবেই বেনকে একা ফেলে ওখান থেকে পালাতে না পারে সেজন্য বেন সাশার কোমরে একটা দড়ি বেঁধে সেই দড়ির অন্য একটা মাথা নিজের কোমরে বেঁধে নেয়। আর সাশা যদি কোনোভাবেই বেনকে ছেড়ে পালানোর চেষ্টা করে তাহলে বেন ওই দড়ি ধরে টান মেরে সাশাকেও নিজের সাথে সাথে ওই পাহাড় থেকে নিচে ফেলে দেবে। এখন এই প্ল্যান মতন বেন সাশার হাতের শিকল খুলে দিয়ে আস্তে আস্তে ওরা দুজন ওই পাহাড় বেয়ে ওপরে উঠতে শুরু করে। যদিও রাস্তায় যাওয়ার পথে সাশা অনেকবার নিজের কোমর থেকে সেই দড়িটা খোলার চেষ্টা করে, তবে বেন প্রত্যেকবারই আগে থেকে সেই জিনিসটা বুঝতে পারছিল। সেজন্য একবার তো ও ওই দড়ি ধরে টান দিয়ে সাশাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। তবে সৌভাগ্যবশত পাহাড়ের গর্তের মধ্যে বাঁধা সেফটি রোপের কারণে সাশা প্রাণে বেঁচে গেছিল। আর এখানে সত্যি বলতে গেলে বেনের কারণেই সাশা অনেক নিশ্চিন্তভাবে সেফটির সাহায্যে পাহাড়ের ওপরে উঠতে পারছিল, কারণ সেফটি রোপের সাহায্যে ওরা দুজনেই একে অপরকে সাপোর্ট দিতে দিতে ওপরে উঠছিল। আর যদি কোনো কারণে এদের দুজনের মধ্যে থেকে কারোর হাত ফসকে বা পা পিছলে যায় তাহলেও এরা কেউই নিচে পড়বে না, ওই সেফটি রোপের সাহায্যে ওরা ওই পাহাড়ের ওপরেই ঝুলবে। এইভাবে পাহাড়ের বেশ অনেকটা ওপরে ওঠার পর একটা সময় সাশা সুযোগ বুঝে নিজের কোমরে বেঁধে রাখা বেনের সেই দড়িটাকে খুলে ফেলে। যদিও শেষ মুহূর্তে বেন সেই ব্যাপারটা বুঝতে পেরে সাশাকে দড়ি ধরে টান মেরে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। সাশা শেষ মুহূর্তে বহু কষ্ট করে নিজের কোমর থেকে পুরোপুরিভাবে ওই দড়িটাকে খুলে ফেলে। আর এরপর বেন যে সেফটি রোপের সাহায্যে সাশার পিছন পিছন পাহাড়ের ওপরে উঠছিল এখন ও সেই রোপটাকে খুলে বেনকে পাহাড়ের ওপর থেকে নিচে ফেলে দেয়, যার ফলে নিমেষের মধ্যেই বেন মারা যায়। এতক্ষণ ধরে যে মানুষটা সাশাকে শিকার করে ওকে মারতে চাইছিল এখন সে নিজেই সাশার হাতে মারা যায়। তবে এখন সমস্যা হলো বেন মারা যাওয়ার সাথে সাথে সেই সেফটি রোপটাও পুরোপুরি নষ্ট হয়ে গেছিল, যে কারণে এখন সাশাকে পুরোপুরিভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়েই এই পাহাড়ের বাকি পথটা চড়তে হবে। আর এখান থেকে একবার কোনোভাবে হাত অথবা পা ফসকালেই ও নিচে পড়ে মারা যাবে। এখন সাশা খুবই কষ্ট করে ওই ভয়ঙ্কর আর কঠিন পাহাড় বেয়ে ওপরে উঠতে শুরু করে। এই মুহূর্তে এটা করা ছাড়া ওর কাছে আর কোনো উপায়ও ছিল না। একটা সময় তো ওপরে উঠতে গিয়ে ও নিজের পা ফসকে অলমোস্ট নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ অবধি বহু কষ্ট করে ও কোনো রকমে ওই পাহাড়ের ওপরে উঠে নিজের জীবন বাঁচিয়ে নেয়। যদিও এই পথটা মোটেও সহজ ছিল না, তবে অবশেষে সাশা এই অসম্ভব কাজটাকেও সম্ভব করে দেখিয়েছিল। এরপর জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ও রাতের অন্ধকারে দূর থেকে একটা গাড়ি দেখতে পায়, যে গাড়ির লোকজন সাশাকে লিফট দিয়ে সরাসরি সেই রেঞ্জার অফিসে পৌঁছে দেয়।
সেখানে যাওয়ার পর সাশা ওই ফরেস্ট রেঞ্জারকে ওর সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা জানিয়ে দেয়। আর সেই একই সাথে এটাও জানিয়ে দেয় এই বোর্ডে যে সমস্ত নিখোঁজ হওয়া মানুষের ছবি টাঙানো রয়েছে তাদেরকে আসলে বেন মেরে ফেলেছে, আর তাদের মৃতদেহগুলোকে ও একটা গোপন গুহার মধ্যে লুকিয়ে রেখেছে। এখন সাশার কাছ থেকে এই সমস্ত ইনফরমেশন জানার পর পুলিশ আর ওই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন বেনের সেই গুহার মধ্যে থেকে সমস্ত মানুষের মৃতদেহগুলোকে উদ্ধার করে আনে। এরপর সবশেষে আমরা দেখতে পাই সাশা এখন ওর বয়ফ্রেন্ড অর্থাৎ এরিকে সেই লাকি কম্পাসটা নিয়ে অস্ট্রেলিয়ার একটা ফাঁকা সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়ে আছে। এখন ও শেষবারের মতন এরিকের সেই কম্পাসটা দেখে সেটাকে সমুদ্রের গভীরে ছুঁড়ে মারে, আর তারপর নিশ্চিন্ত আর শান্ত মনে ওখানে বসে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছিল এখন অবশেষে ও যেন এরিককে মুক্তি দিয়ে দিয়েছে। আর এতদিন ধরে এরিকের মৃত্যুর জন্য ও যে নিজেকে দায়ী করছিল, এখন ও হয়তো সেটা থেকেও নিজেকে ক্ষমা করতে পেরেছে। আর এর সাথে সাথেই আজকের এই গল্পটা এখানেই শেষ হয়। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা এই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো রকম মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে লাইক করতে পারেন, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। আর ইচ্ছা হলে নিজের বন্ধুদের সাথেও এটাকে শেয়ার করতে পারেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।